আজ থেকে প্রায় অনেক বছর আগের কথা, সেটা ঠিক মনে নেই। দুজন যুবক আমার কাছে এলো, একজন একটু বয়স্ক আর একজন এই ধরো ইন্টারমিডিয়েটের পরে এরকম। যথাক্রমে বয়স্ক লোকটি আমাকে সালাম দিয়ে বসে পড়লো। আমিও সালামের উত্তর দিয়ে বললাম, জি বলুন। আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। বয়স্ক লোকটি আমতা আমতা করে বলল, জি জি জি, আপনাদের না চেনারই কথা, আগে কখনো তো আমাদের দেখা হয়নি। আমি বললাম, ও তো কি কারণে এসেছেন জানতে পারি? লোকটি তখন বললেন, আসলে একটা সাহায্যের জন্য এসেছি, যদি দয়া করেন। আসলে আপনার অনেক খ্যাতি শুনেছি, তাই এসেছি আর কি। দয়া করে ফিরিয়ে দিবেন না আমাদেরকে। আমি বললাম, সেটা হয় দেখা যাবে, আগে তো বলুন কেন এসেছেন, আর আপনাদের নাম জানতে পারি? লোকটি তখন বললো, জি জি অবশ্যই, আমার নাম রাফি, আর আমার ভাতিজা ওর নাম আসিফ। আসলে আমরা অনেক দূর থেকে এসেছি, এখন একমাত্র আপনি ভরসা। আমি বললাম, আচ্ছা সমস্যার কথা বলুন, দেখি সাহায্য করতে পারি কিনা। এরপর রাফি সাহেব বলতে শুরু করলেন। বলছি রাফির ভাষায়, আমরা দুই ভাই আর দুই বোন। আমরা দুই ভাই আর মা একসাথে যৌথ পরিবার। বাবা অনেক আগে গত হয়েছেন। বড় ভাই আমাদের পরিবারের হাল ধরেন। উনি বিয়ে করেন এবং এরপর বিদেশে চলে গেলেন। মূলত তিনি প্রবাসী। আর আমাদের পাশে যে ছেলেটি বসে আছে না, তারই ছেলে। আমার বড় ভাইয়ের একমাত্র ছেলে, আর একটা মেয়ে আছে। মেয়েটি বড়, অনার্স পড়ে, আর আসিফ ছোট। মূলত সমস্যাটা ওর বোনকে নিয়ে। ওর নাম আনিশা। কয়েকদিন আগের কথা, একদিন রাত প্রায় 9টার সময় আনিশাকে অজ্ঞান অবস্থায় বাড়ির উঠোনে পাওয়া যায়। হঠাৎ এরকম অবস্থা দেখে সবাই চিন্তিত হয়ে পড়লাম। আনিশার মা তো কেঁদেই দিল আর বলল, হায় আল্লাহ, আমার মায়াটার কি হয়ে গেল? মা চোখ খুল, কি হয়েছে তোর? চোখ খুলোস না কেন? কেউ একটু পানি দে না। আনিশার মা এইভাবে করে কাঁদছিলেন এবং আনিশার মার পাশ দিয়ে মা বলল, আরে পমা, চিন্তা করিও না, ওর তেমন কিছু হয় নাই, গরমে হয়তো বা মাথা ঘুরে গেছে। আনিশা দাঁড়িয়ে কথাগুলো বলল। তারপর বা আমার দিকে তাকিয়ে বলল, রাফি যা বাবা, একটা ডাক্তার লই আয়। মায়েরার আবার কি হইল কে জানে, সাথে আসিফ লয়ে যাস। তারপর আসিফের দিকে তাকিয়ে বলল, ওই আসিফা, সাসার লগে ওই বইনের লাগা ডাক্তার আনতে যা। আমি আসিফের দিকে তাকিয়ে বললাম, চল আসিফ, সময় নেই, কি হয়েছে কে জানে, জলদি যেতে হবে, রাত হয়েছে অনেক, ডাক্তার পাবো কিনা তাও তো জানি না। আচ্ছা চল, আগে বের হই, তারপর ভাবা যাবে। আমি আর আসিফ ডাক্তারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। গ্রামে রাত 9টা মানে কিন্তু অনেক রাত। প্রায় সব দোকানপাট বন্ধ, তবে বাজারে গেলে হয়তো বা কিছুটা পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে। তাই আমি আসিফকে নিয়ে বাজারে চলে গেলাম। দেখলাম বাজারও একই অবস্থা, দোকান প্রায় বন্ধ। খুঁজতে খুঁজতে বাজারের কোনায় একটা ডাক্তার আছে। ডাক্তারের চেম্বারে দেখা মিলল। চেম্বারটা নতুন দিয়েছে, তাই বেশি রাত অবধি খোলা থাকে। চেম্বারের কাছ দিয়ে গেলাম। ডাক্তার সাহেব চেম্বার বন্ধ করে যাচ্ছিলেন। আমাদের থেকে আবারও ভেতরে গিয়ে বসলেন। আমরাও ভেতরে গিয়ে বসলাম। ডাক্তার সাহেব তখন বললেন, বলুন কি সমস্যা, আর কার সমস্যা? রাফি তখন বলল, আসলে আমাদের সাথে একটু বাসায় যেতে পারবেন? ডাক্তার সাহেব বললেন, কেন, কি হয়েছে? রাফি তখন বলল, আমাদের বাড়ির মেয়েটা হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে, আর তাই আর কি একটু যদি যেতেন। ডাক্তার তখন বললেন, এত রাতে? আমি তো সম্ভবত কারো বাসায় যাই না, দয়া করে চলুন না, না হলে তো আপনাকে আপনার বাড়ি অব্দি এগিয়ে দিব। চিন্তা করবেন না, আমরা এগিয়ে দিব। ডাক্তার তখন বলল, বাড়ি অব্দি এগিয়ে দিতে হবে না, ফিস একটু বেশি দিলে হবে। রাফি তখন বলল, আচ্ছা ঠিক আছে, তাই হবে। আচ্ছা ঠিক আছে, আপনারা বাইরে অপেক্ষা করুন, আমি চেম্বার বন্ধ করে আসছি। আমরা বাইরে ডাক্তারের জন্য অপেক্ষা করতে থাকি। সে তার চেম্বার বন্ধ করছে। ডাক্তার বললেন, চলুন চলুন। আমরা বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলাম। ডাক্তার বললেন, আচ্ছা কয়টার সময় অজ্ঞান হলো? হ্যাঁ। রাফি তখন বলল, প্রায় রাত 9টার দিকে। ডাক্তার আবারও বলল, তার উপরে কোনো মানসিক চাপ দেওয়া হয়েছিল কি? না না না, মানসিক চাপ দেওয়ার কথাই না, সে যা চায় তাই সব সময় করা হয়, কখনো তার ইচ্ছার বিরুদ্ধে কেউ কখনো একটা কাজও করেনি। ডাক্তার তখন বললেন, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে। আমরা বাড়িতে পৌঁছে গেলাম। আনিশাকে বিছানায় শুয়ে দেওয়া হয়েছে। ডাক্তার রুমের ভেতরে ঢুকলো আর বলল, আচ্ছা ঘরটা একটু ফাঁকা করুন, প্রচুর গরম এখানে, জানালাগুলো একটু খুলে দিন তো, প্রাকৃতিক হাওয়া পেলে রোগীর ভালো লাগবে। রুমটা ফাঁকা হয়ে গেল। সবাই দরজার পাশে দাঁড়িয়ে রইল। ডাক্তার আনিশার চোখ মুখ দেখলেন, পালস চেক করলেন, তারপর প্রেসক্রিপশন লিখলেন আর বললেন,
দেখুন, ওরা তেমন কোনো বড় কিছু হয়নি। প্রচুর গরম ভাত মাথা ঘুরিয়ে গেছে। আমি কিছু ওষুধ দেখে দিয়েছি, সেগুলো খাওয়ালে আশা করি শীঘ্রই সুস্থ হয়ে যাবে। আর আপনাদের বাড়িতে প্রচুর গরম, বাড়িটা একটু ঠান্ডা করার চেষ্টা করুন, ঠিক আছে? আচ্ছা, আসি তাহলে। আবার যদি সমস্যা হয় আমাকে আবার ডাক দিবেন, ঠিক আছে? আমি অনেক রাত অবধি থাকি। আসসালামু আলাইকুম। আমরা ডাক্তার সাহেবকে এগিয়ে দিলাম। আমার মা বললেন, দেখলি আমি কইলাম না, নাতিন আমার গরমে ফিট হয়ে গেছে। চুল তো এমনিতেই পাকে নাই, তাই না? রাফি তখন বলল, আচ্ছা আম্মা, ঠিক আছে, এবার খাইতে চলেন। আমি ভাবির দিকে তাকিয়ে বললাম, ভাবি, আনিশার চোখে মুখে একটু পানি দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। আনিশার মা তখন বলল, আমি তো কখন থেকে করতেছি, কিন্তু জ্ঞান তো ফিরতেছে না। রাফি তখন বলল, চিন্তা করবেন না, ডাক্তার তো বলেই গেল, ভয়ের কিছু নাই, জ্ঞান ফিরে আসবে। কিছুক্ষণ পর আনিশার জ্ঞান ফিরে আসলো, ভাবির যেন দেহে প্রাণ ফিরে এলো। আনিশার মা বলল, মা উঠলি তাইলে? কি হয়েছে তোর? ওখানে পড়ে আসলি কেন? কিন্তু আনিশা একদম চুপ, সে যেন কিছুই বলছে না, কেমন যেন গম্ভীর হয়ে আছে। আনিশা অনেক চঞ্চল একটা মেয়ে ছিল, এমনকি ওর জ্বর উঠলেও ওর চঞ্চলতা কেউ থামাতে পারে না। কিন্তু হঠাৎ কেমন যেন থম মেরে বসে আছে, এবং থম মেরে বসে থাকা আমার কেমন যেন ভালো লাগছে না। একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম, ওর চোখ দুটো যেন হালকা হালকা লাল হয়ে আছে। আমার কেমন খটকা লাগলো, কারণ চোখ হালকা লাল হওয়ার তো কথা নয়। এমন না যে সে কেঁদেছে, না, ওর মনের বিরুদ্ধে কোনো কাজ করেছে কে তাহলে? মা, তুই কি কস কেন? হ্যাঁ, কি হয়েছে তোর? হঠাৎ করে থম মারা বসে আসিস, এমন সন্ডম একটা মাইয়া, হঠাৎ করে তোর সাথে কি হইল রে মা? কই তো, কিছু তো কইস না। হ্যাঁ, আনিশা তাও গম্ভীর হয়ে বসে আছে। আনিশার মা তো কেঁদে কেঁদে অবস্থা খারাপ, মেয়ের কোন কথা বলছে না। গ্রামের মানুষ তো, তার উপর আবার একটু উনি বেশি আবেগে। আমার যদিও বিরক্ত লাগছিল, তাই কিছু বললাম না। আর বললাম, ভাবি অনেক হয়েছে, এবার থামেন। ডাক্তার বলো না ওর পাশে একরকম চিল্লাচিল্লি না করতে। এখন থামেন না, ওর বিরক্ত লাগতে পারে কিংবা ভয় পেতে পারে, তাই না? ভাবি থেমে গেল। আনিশার মা বলল, কিন্তু হয়তো কথা কইতেছে না। কিছু হইল মায়েটার, বোবা হয়ে গেছে নাকি? কি মা, কথা কস না কেন? কিছুক্ষণ এভাবে কাটার পর আনিশা হঠাৎ করে গম্ভীর গলায় এবং বোটা সুরে বলে উঠল, আম্মা, ভাত হইব, ভাত খামো, আমার না খুব খিদা পাইছে। ওর কণ্ঠটা খুব করুণ ছিল, এতটাই করুণ যে আমাদের চোখের পানি চলে আসছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার এই যে ওর গলাটা মোটা হয়ে গেল কিভাবে? এক রাতের ব্যবধানে মোটা হওয়ার তো কথা নয়। ওর তো কাশি হয়নি, কাশি হলে বুঝতাম গলা ভেঙে গেছে। তাহলে না লিখেছে সর্দি, না হয়েছে কোনো অসুখ, শুধু রাতে মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছিল। তাতে গলার স্বরের পরিবর্তন কিভাবে হয়ে যায়? ব্যাপারটা আমার কাছে কেমন যেন অদ্ভুত লাগলো। কেমন অদ্ভুত ব্যাপার না হুজুর? এক রাতে কিভাবে গলার স্বর পরিবর্তন হয়? এটা তো অসম্ভব ব্যাপার, তাই না? এটা আমাকে সবসময় ভাবাচ্ছিল, তবে ঘরের বাকিরা এটা নিয়ে খুব একটা মাথা ঘামায়নি। এবং মেয়ের জ্ঞান ফিরেছে সেটাই অনেক বেশি ছিল। আনিশা বলেছিল ওর খিদা পেয়েছে, কিছু একটা খাবে, তাই ওর মা দ্রুত ভাত তরকারি এনে ওর সামনে রাখলো। ও নিজেই খেতে শুরু করলো। কিন্তু সেখানেও আমার অদ্ভুত ব্যাপার ঘটেছে। ওর খাওয়ার ধরনটা আমাদের ভালো লাগেনি, কারণ ও খাওয়ার ক্ষেত্রে হাতের পুরো মুখটাই যেন বুকের ভিতরে যেন ঢুকিয়ে দিচ্ছিল। মানে অল্প অল্প করে হাত তুলে খেত, কিন্তু তখন পুরো মুঠ ভর্তি করে ভাত নিয়ে মুখে পুরে দিচ্ছিল। আমরা সবাই বলছিলাম আস্তে আস্তে খেতে, কিন্তু কোনো কথাই যেন শুনছিল না। আমরা সবাই ওর অদ্ভুত খাওয়ার দিকে যেন চেয়ে আছি। হঠাৎ আনিশা আমাদের সবার দিকে তাকিয়ে বলল, কিরে, তোমরা সবাই আমার দিকে তাকিয়ে আছো কেন? তোমাদের কি আমাদের মতো খিদে পেয়েছে? আচ্ছা যাই হোক, আমাকে আরো ভাত দাও, অনেক খিদে পেয়েছে। এখানে খটকা লাগলো আমার। আমাদের বলল কেন? ও তো একজন, তাহলে আমি তারপর ভাবলাম হয়তোবা এতক্ষণ অজ্ঞান হয়েছিল, তাই হয়তোবা উল্টাপাল্টা আবল তাবল বলছে, তাই তেমন একটা পাত্তা দেয়নি। তবে মাথা থেকে ব্যাপারটা যায়নি। আমরা সবাই নিজের চোখে দেখলাম ও দেখছি সব ভাত তরকারি খেয়ে ফেলেছে, তাও কিনা বলছে ওর খিদে লেগেছে। এই ব্যাপারটা খুব অদ্ভুত লাগতো আমার কাছে। আর সে একটার পর একটা চমক দেখাচ্ছে। এসব নিয়ে ভাবতে না চাইলেও ওর কর্মকাণ্ড দেখে আমরা ভাবতে বাধ্য হচ্ছি। আমার মা তো বলেই দিল, হায় হায়, আমার নাতনিটারে খারাপ বাতাস লাগছে, কবিরাজ টাকা নিয়ে আসো। আমি মায়ের দিকে বিরক্তির দৃষ্টিতে তাকিয়ে বললাম, আপনি এসব কি বলছেন? হঠাৎ করে খারাপ বাতাস লাগতে যাবে কেন? হয়তোবা মানসিক কোনো প্রেশারে হয়েছে, এই জন্য এরকমটা হচ্ছে। কালকে ডাক্তারের কাছে দেখাবো, উনি কি বলে শুনবো না। মা আবারও বলল,
তোরা বুঝতেছিস না ওর গায়ে খারাপ বাতাস লাগছে, তাড়াতাড়ি কোনো ওঝা ডেকে নিয়ে আয়। আমি তখন বললাম, যা হবে কাল দেখা যাবে। ভাবি ওসব কথা শুনে কান্না করতে করতে বলল, হায় আল্লাহ, আমার মায়াটারে আবার কেড়ায় ধরলো। আল্লাহ আমার মায়াটারে রক্ষা করো, না জানি কোনো রাক্ষস ফর করছে ওর উপরে। আমি এখন প্রচুর বিরক্ত হয়ে গেছি, কারণ এসব অলৌকিকতা আমি তেমন একটা বিশ্বাস করি না। আমি ধমক দিয়ে বললাম, একটু চুপ করবেন আপনারা? হ্যাঁ, কাল সকালে দেখা যাবে। আপনারা সবাই এখন একটু ঘুমান যান। সবাই যে যার মতো ঘরে ঘুমাতে চলে গেল। পরদিন সকাল হলো। আমি বাজারে গিয়ে গত রাতে ডাক্তারকে ডেকে নিয়ে আসি। সে আনিশাকে ভালো করে দেখে বলল, আরে তেমন কোনো সমস্যা না, আমি তো সুস্থই দেখছি, ওর তো তেমন কিছু হয়নি। গতকাল বোধহয় সত্যি একটু বেশি খিদে পেয়েছিল, আসলে এই জন্য হতেই পারে। মানুষের ভয়ে ভেয়ে বলে মানুষ অনেক কাজ করে উল্টাপাল্টা। বাইরে কিছু নেই, তাও কিছু ওষুধ দেখে দিচ্ছি, এগুলো খাওয়াবেন। আমার হাতে প্রেসক্রিপশনটা ধরিয়ে দিয়ে তিনি চলে গেলেন। আমি মা আর ভাবির দিকে তাকিয়ে বললাম, দেখলেন তো, ডাক্তার বলেছে কিছু হয়নি, শুধু শুধু চিন্তা করবেন না। সবাই শুধু শুধু চিন্তিত করছে। সবাই এবার কেন যেন একটু নিশ্চিন্ত হলো, কিন্তু দিনে দিনে আনিশা যেন শুকিয়ে যাচ্ছিল। কিন্তু তাও বেশি বেশি খাওয়াচ্ছে, কিন্তু খাওয়ার তুলনায় এত স্বাস্থ্য বাড়ছে, মনে হচ্ছে যতই খাচ্ছে ততই শুকিয়ে যাচ্ছে। আমার মা একদিন আমাকে ডেকে বলল, ও রাফি, আনিশাটার কি যে হইল না, এত খায় তাও তো স্বাস্থ্য ফিরে না কেন? আমি তখন বললাম, আরে আম্মা চিন্তা করেন না, সব ঠিক হয়ে যাবে। যদিও আমি মাকে সান্ত্বনা দেওয়ার জন্য এই কথাটা বলছি, কিন্তু তাও যেন আমার খটকা লাগছে। আমিও কিন্তু ভেতরে ভেতরে এটা নিয়ে চিন্তা করছিলাম। এরপরে আরেকটা অদ্ভুত ব্যাপার আমরা লক্ষ্য করলাম, আনিশা যেন কারোর সাথে কথা বলছে না, সবার সাথে কথা বলা কমিয়ে দিয়েছে। যে মেয়েটি এত চঞ্চল ছিল, সারা গ্রাম চড়ে বেড়াতো, সবার সাথে সুন্দর করে কথা বলতো, অনেক বিশুক মানুষ ছিল, কিন্তু একটা ঘটনার পর থেকে কেমন জানি হয়ে গেছে। কারোর সাথে কথা বলে না, সারাদিন শুধু রুমের ভেতরেই দরজা বন্ধ করে বসে থাকে, আর লাইট ফ্যানও চালায় না। রাতে লাইট ফ্যান কাউকে চালাতেও দেয় না। লাইট দিলে কেমন যেন হয়ে যায়, কেমন যেন রাগে ফুসে ফুসে ওঠে, তারপর নিজেই বন্ধ করে দেয়। কেমন যেন সবসময় একা একা থাকতে পছন্দ করে। ওর রুমের খাটের উপরে বসে থাকে, হাঁটু গেড়ে বসে থাকে, এবং ওর রুমের ভিতর প্রবেশ করলে ও রেগে যায়। আমরা এটা নিতে চিন্তিত হয়ে গেলাম। আমার মা যদিও বারবার বলেছিল কোনো খারাপ বাতাস লেগেছে, কিন্তু আমি তো মানতে নারাজ ছিলাম। আমি যেহেতু শিক্ষিত ছেলে, অবশ্যই এটা মানবো না। একদিন রাতে আমি প্রস্রাব করতে শৌচাগারে গেলাম। আসার সময় দেখি আনিশা উঠোনে দাঁড়িয়ে সামনের দিকে মুখ করে কার সাথে যেন কথা বলছে। আমি ভাবলাম, ও হঠাৎ এত রাতে এখানে কি করছে? আমি ওর কাছে চলে গেলাম, ওর কাছে গিয়ে হাত দিয়ে বললাম, কিরে আনিশা, এত রাতে এখানে কি করিস? হ্যাঁ, আর কার সাথেই বা কথা বলছিস? হ্যাঁ, কাউকে তো দেখছি না। আনিশা তখন যেহেতু সামনের দিকে মুখ করা ছিল আর আমি ওর পেছনে ছিলাম, ওর সামনে মুখ করে বলল, তুই আমার গায়ে হাত দিলি কেন? এটা বলেই ও আমার মুখোমুখি হয়, আর তখন দেখলাম তার চোখ পুরোপুরি রক্ত লাল হয়ে গেছে। ও যেন রাগে ফুঁসছে এবং ফুসফুস করছিল। আমি যেন ওর কাঁধে হাত দিয়ে কোনো অপরাধ করে ফেলেছি। হঠাৎ ও হাতটা দিয়ে আমাকে একটা জোরে ধাক্কা দিল। ধাক্কাটা এতটাই জোরে ছিল যে আমি যেন ধাক্কা খেয়ে উড়ে গিয়ে বাড়ির দেয়ালে ধাক্কা খেয়ে মাটিতে আছড়ে পড়লাম। আমার পিঠে প্রচন্ড পরিমাণে ব্যথা করছে। আমি ভাবছি ওর গায়ে এত দানবীয় শক্তি এরই বা কোথা থেকে, আর গলার স্বরটা আগের চেয়ে অনেক মোটা। এবার আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। ততক্ষণ আমার আছাড় খাওয়ার আওয়াজে বাড়ির সবাই যেন বেরিয়ে আসলো। এদিকে আনিশা এই জায়গায় দাঁড়িয়ে ফুঁসছে এবং আমার প্রতি রাগ যেন আরো বাড়ছে। ওর নাক মুখ দিয়ে যেন আগুনের ফুলকি বের হচ্ছে, এমন বিভৎস অবস্থা। মা আমার দিকে তাকিয়ে বলল, রাফি, কি হইল তোর বাপ? হ্যাঁ, আমি তারপর যা যা ঘটেছিল সবকিছু বললাম। এটা শুনে আমার মা যেন কান্না করতে করতে বলল, আমি তোর আগে বলছিলাম, হায় আল্লাহ, এখন কি হইব? এত রাতে বৈদ্য কবিরাজ পামু কই? আনিশার মা আনিশার দিকে তাকিয়ে এগিয়ে এলো এবং বলল, কি রে আনিশা, সাসার এইভাবে ধাক্কা দিলি কেন? আনিশা মোটা কণ্ঠে বলল, ভাই হারামজাদি, আমার গায়ে হাত দিছে কেন? ওই জানোটা কেন আমার গায়ে হাত দিয়েছে? ভাবি তখন বলল, তোর চাচারে গালি দিতেছিস কেন? আর তোর চাচা কোলে পিঠে করে তোরা মানুষ করছে, তুই এমন করতেছিস কেন? আনিশা আরো রাগান্বিত হয়ে মোটা কণ্ঠে বলল, ও আবার কবে কোলে নিল? ভাবি তখন বলল,
তুই কি সব ভুলে গেছিস নাকি? আনিশা এবার যে কথাটা বলল সেটা মনে হয় না এটা আনিশা ছিল। আনিশা বলল, তুই কে? আর আমি তোর কথা কেন বিশ্বাস করব? তুই আবার যদি আমাকে জ্ঞান দিতে আসিস তাহলে কিন্তু তোর খবর আছে। ভাবি কাঁদতে কাঁদতে বলল, তুই শেষ পর্যন্ত আমারে তুই তো গাড়ি করতেছস। এতটুকু বলেই যেন কাঁদতে থাকলো। তখন মা বললেন, আরে বউ কান্দিস না, ওর মধ্যে হয় নাই, শয়তান ঢুকছে, শয়তান জিনে ঢুকছে। এবার আনিশা আমার মায়ের দিকে রাগী দৃষ্টিতে বলল, এই বলি, আমার শয়তান কাজ কোন সাহসে? তোরতে আমি এক তরিতে উড়াইতে দেখবি দেখবি নাকি আমি কি করি? আমার মাও কম নয়, সে এবার কঠোর হলো আর বলল, হয় শয়তান, তুই কি করবি রে? এক্ষুনি আমার নাতিরে সারে দেখতেছি, না রে তোর কি করি দেখবি তুই। আনিশা ভয়ঙ্কর এক দানবীয় হাসি দিল। ওর হাসিটা খুবই বিভৎস ছিল, খুবই ক্রিপি ছিল। আমাদের সবার বুক যেন আটকে উঠলো আর বলল, এই বুড়ি, আমার কি করবি রে শুনি? একটা ঠ্যাং তোর কবরে আছে, আরেক ঠ্যাং কি কবরে পাঠাবো নাকি রে? আমার আরেকটা ঠ্যাং কবরে পাঠানো নাকি? তুই আমার নাতির শরীর থেকে সারে যা বললাম। এই বলে আমার মা আয়াতুল কুরসি পাঠ করা শুরু করলেন। আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু হাইয়ুম কাইয়ুম লা তাখুযু সিনতাহু ওয়ালা নাওম। এতটুকু আনিশা পড়ল। আনিশার মুখে এটা শুনে আমরা সবাই যেন ঘাবড়ে গিয়েছিলাম। আমরা কেউ ভাবতেই পারেনি যে এরকম হতে পারে, একটা জিন কখনো আয়াতুল কুরসি পড়তে পারে, কিভাবে সম্ভব। ভেবেছিলাম ও হয়তো একটু দুর্বল হবে, কিন্তু আনিশা হাসতে লাগলো আর বলল, কি বলি, আয়াতুল কুরসি পড়ে আমাকে তাড়াবি না ভেবেছিলি? কেমন দিলাম? এই বলে বিভৎস এক হাসি দিল। এদিকে আমার মা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গেছে। মা সবাইকে উদ্দেশ্য করে বলল, দেখলি তোরা, এটা কোনো সাধারণ শয়তান না, এটা বহু শক্তিশালী। আমি কি করবি রে? আমার তো কথা তোরা শুনলি না। আনিশার মা কেঁদে কেঁদে একেবারে অস্থির হয়ে গেল। সে কান্না জড়িত কণ্ঠে বলল, আম্মা, আপনি কিছু একটা করুন, এইভাবে চোখের সামনে মা এটা আর কি মারে যাবো, এটা আমি দেখতে পারবো না, আমি দেখতে পারবো না, কিছুটা করেন আম্মা। তারপর মা কি যেন ভাবলো, এরপর ভাবিকে বলল, বউ এক জগ পানি নিয়ে আসো। জি আচ্ছা আম্মা। ভাবি এক জগ পানি নিয়ে আসলো। এদিকে আনিশা হাসছি তো হাসছি, এক বিভৎস অবস্থা, আর বলছে, মোটা আর ভারী কণ্ঠে বলছে, রে বড়ি, এবার কি করবি রে? বড় হয় তোর আরেকটা ঠ্যাং কবরে পাঠাতে হবে। আমার মা যেন রেগে বলল, আমার ঠ্যাং পাঠাইবি? তোর ঠ্যাং ঠ্যাং এটা নিয়ে যাবি দাঁড়া। এরপর আম্মা কেশব যেন দোয়া পড়লেন এবং এরপর ফু দিলেন। তারপর সেই জায়গায় জগ পানি এনে আনিশার গায়ে ছিটিয়ে দিলেন। আর তখন আনিশা বলছিল, আরে বলে দেখছি কবরে যাইবার লেখা তাড়াতাড়ি আমার কাছে আইতেছে। আয় বুড়ি আয়, তোরে শান্তিতে কবরে পাঠাই নি না, আয়। আমার মা আনিশার সামনে দাঁড়িয়ে হঠাৎ করে বিসমিল্লাহ বলে এক জগ পানি আনিশার শরীরে ঢেলে দিল। আনিশা সে কি চিৎকার, বিভৎস এক চিৎকার, কি ভয়ঙ্কর তার আওয়াজ, কান যেন ঝালাফালা হয়ে যাওয়ার মতো অবস্থা। আর তখন বলল, রে বুড়ি, গায়ে কি দিলি রে? দাদা এখন পড়ে যাচ্ছে, কি করছিস সমস্যাতে? আমি পারছি না রে, মনে হচ্ছে এখন মরে যাও রে। হ্যাঁ বুড়ি, এটা কি করলি রে? আমার মা এবার একটা হাসি দিয়ে বলল, দেখ কেমন লাগে, আমার কইছিলি না কবরে পাঠাবি, এইবার দেখ কবরে যাওয়ানোর আগে কেমন যন্ত্রণা ধরে দিই। তারপর আমাদের দিকে তাকিয়ে বলল, ওই আনিশারে ধরা ভিতরে নিয়ে যা, তাড়াতাড়ি কর। আমার মায়ের পরানো পানিতে আনিশার যেন খুব যন্ত্রণা হতে লাগলো। ও চোখ বন্ধ করে ফেলেছিল, স্থির হয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু যন্ত্রণা ছটফট করছিল। কিন্তু অবাক ব্যাপার কি জানেন হুজুর, আমরা সবাই আনিশাকে ধরাধরি করে বাসায় নিয়ে যাওয়ার জন্য ওকে ধরলাম। ও
ও যেন অনেক ভারী হয়ে গেছিল। আমরা সবাই এত চেষ্টা করেও ওকে নাড়াতে পারিনি। ও বিদ্যুতের খুঁটি যেরকম প্রায় সেরকমই ছিল, 1 মিলিমিটার নড়াতে পারছিলাম না ওকে। আমরা সবাই অনেক অনেক অবাক হয়ে গেছিলাম, এত ভারী আর এত শক্তি নিয়ে দাঁড়িয়ে থাকার মেয়ে আমি সাথে নয়। তাও চেষ্টা করতে থাকি, কিন্তু যখন ব্যর্থ হয়ে ছেড়ে দিলাম তখন ফজরের আজানের ধ্বনি এলো। আর কখন যে ফজরের সময় হয়ে এসেছিল বুঝতেই পারেনি। এদিকে হুজুর আরেকটা ব্যাপার ঘটলো। ফজরের আজান দেওয়ার সাথে সাথে আনিশা মাটিতে লুটিয়ে পড়লো। আমার মা বলল, তাড়াতাড়ি ওরে ধরা ভিতরে লই আসা। আর রাফি বাপন এখনই মসজিদে যায়, হুজুরে লই আয়, নাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। দেরি করিস না বাসান। আমি চলে গেলাম মসজিদে। ফজরের নামাজ শেষ করে হুজুরের বাড়িতে নিয়ে আসি। তিনি আনিশাকে দেখে বললেন, দেখেন আমি তো কাজ করি না, তাও কিছুটা ঝাড়ফুঁক করে দিলাম, এই পানি পড়াটা দিলাম, কেমন? ওর জ্ঞান আসলে খাই দেন। হ্যাঁ, তবে আমার একজন সেনা পরিচিত হুজুর আছে, আশা করি তিনি আপনাকে সাহায্য করতে পারবেন। আমার মা বলল, তাহলে কোথায় পাওয়া যাবে হুজুর? তিনি বললেন, আমরা ঠিকানা দিতেছি। হ্যাঁ, ওনার নাম আহাত হুজুর। হ্যাঁ, আহাত হুজুর হিসেবে তো ওনার সবাই খুব পরিচিত, খুব ভালো মানুষ। আপনাদের একটা টাকাও দিতে হবে না, উনি বিনামূল্যে মানুষকে ভীষণ উপকার করে থাকেন, চিন্তা করেন না, কেমন? তারপর হুজুর থেকে ঠিকানা নিয়ে আপনার কাছে দ্বারস্থ হলাম। এখন আপনি আমাদের ভরসা। এতটুকু বলি রাফি তার কথা শেষ করলো। আমি বললাম, আচ্ছা সে না হয় চেষ্টা করবো, কিন্তু আমি গেলেই তো সমস্যার সমাধান হবে তেমনটাও তো নয়। সবকিছু আল্লাহর হাতে, তাই না? তা তো বটেই, তবে আপনি তো ওসিলা, তাই না? তো হুজুর কখন যাবেন? আচ্ছা আগামীকাল আসুন, কেমন? আচ্ছা তাহলে আজ উঠি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বলে তারা চলে গেল। আমি ভাবছিলাম হঠাৎ এক রাতে সব কেমন হয়ে গেল। আমার মাথায় অনেক কিছু ঘুরছিল। হয়তো মেয়েটাকে কেউ বান মেরেছে, নাহলে কোনো অশরীরী হয়তো বা ওকে পছন্দ করেছে, জানি না। দেখি, কাল তো যাচ্ছি, সেখানে সব পরিষ্কার হয়ে যাবে। আমি জানি রাতে আসলে সব কিছু বসতে পারতাম, কিন্তু ইচ্ছে করছিল না। আমার ইচ্ছা ছিল একেবারে ওর মুখে পুরো কাহিনীটা শুনবো। আমি রাতে আমার সেই জিন ছাত্রটিকে বললাম আমার সাথে যাওয়ার জন্য। সেও রাজি হয়ে গেল। পরদিন সকালে রাফি সাহেব এলেন এবং উনি দেখলেন একটা গাড়ি এনেছেন আমাকে নিয়ে যাওয়ার জন্য। আর রাফি বলল, হুজুর আসুন। আমি বললাম, আর এই সময় কি দরকার ছিল? এমনিতে আমি যেতে পারতাম। কিছু বলেন না হুজুর, আমাদের অনুরোধে আপনি যাচ্ছেন, তারপর আপনি আমার টাকা নেবেন না। আর আমরা যদি এতটুকু আপনার সাথে না করতে পারি তাহলে কিভাবে কি? আমি আর কিছু বললাম না। গাড়ি আর আপন গতিতে চলছে, গ্রামের পথ দিয়ে যাচ্ছে, অনেক রাস্তা, এবং বাইরে তাকিয়ে দেখি চারিদিকে ফসলের জমি, বেড়া টিনের ঘর, বলতে গেলে প্রায় একেবারেই গ্রাম্য এলাকা। তবে বিদ্যুতের খুঁটি দেখা যাচ্ছে, তার মানে বিদ্যুৎ আছে। রাফি সাহেব বলল, হুজুর এরকম গ্রাম দেখে বেড়া বা টিনের ঘর দেখে বিচলিত হবেন না। আমাদের কিন্তু পাকা বাড়ি আছে, তাই কোনো সমস্যা নেই, চিন্তা করবেন না, আপনার কোনো অসুবিধা হবে না। আমি তখন বললাম, আসলে আমিও তা ভাবছিলাম, আসলে টিন বা বেড়ার বাসায় থাকতে আমি অভ্যস্ত নেই, আমার কেমন যেন অস্বস্তি লাগে। তোমরা তো জানোই আমাদের বাড়ির গ্রাম হলেও আমাদের বাড়িটা পাকা বাড়ি আর দোতলা বিশিষ্ট, তাই পাকা বাসায় থাকতে টিনের বাসায় গেলে কেমন একটা অস্বস্তি লাগে। এসব ভাবতে ভাবতে বাড়ির সামনে চলে আসলাম। তখন রাফি বলল, হুজুর চলে এসেছি, এটাই আমাদের বাড়ি। আমি গাড়ি থেকে নামলাম। বেশ বড় বাড়ি, 2 তলা বিশিষ্ট, আর উঠোনে অনেক বিশাল, বোধহয় বাপ দাদার আমলের সম্পত্তি, খোলামেলা জায়গা। আমি বললাম, আচ্ছা চলুন রইয়ে দেখে আসি। রাফি তখন বললো, জি আচ্ছা হুজুর। আমি রাফির সামনে গিয়ে পেছনে যেতে থাকি। ঘরের ভেতরে লম্বা একটা গলি, সেখানে কিছুক্ষণ ঘুরে 3 নম্বর রুমে চলে গেলাম। দেখি মেয়েটা ওর দড়ি দিয়ে বেঁধে রেখেছে। এটা দেখে আমার সত্যি অনেক খারাপ লাগছিল। মেয়েটা অনেক শুকিয়ে গেছে, কেমন যেন বিমর্ষ হয়ে আছে। আমি বললাম, দড়ি দিয়ে বেঁধে রেখেছেন কেন, সমস্যা কি? তখন তারা বললো, আসলে অনেক ছটফট করছে তো, তাই ওর শক্তি বেড়ে গেছিল, কিছুতেই আটকে রাখতে পারছিল না। যদি বেঁধে না রাখতাম তাহলে খারাপ কিছু করে দিত। আমি বললাম, হ্যাঁ তা অবশ্য ঠিক। আমি বললাম, আচ্ছা আজ রাত 8টার পর থেকে আমি কাজ শুরু করবো, কেমন? এই জন্য আমাকে একটু ফাঁকা রুম দিতে হবে, এবং রুমে কিছুই থাকা যাবে না, আর কিছু জিনিস লাগবে। তারা তখন বললো, জি আচ্ছা হুজুর। আর কি কি জিনিস লাগবে? আমি বললাম, হ্যাঁ ডিমের ডাল, সরিষা, শুকনো মরিচ, রসুন, আপাতত এইসব দিয়ে কাজ শুরু করে দেবো, ঠিক আছে? তখন তারা বললো, আচ্ছা ঠিক আছে, সবকিছু ঠিক হয়ে যাবে, আমরা সবকিছু ব্যবস্থা করে দেবো। রাত 8টার দিকে তারা সবকিছু নিয়ে হাজির এবং সব জিনিসপত্র আছে। আমি রাফি সাহেবকে বললাম, এবার ওকে নিয়ে রুমে আসুন। জি আচ্ছা।
এ বলে সে চলে গেল। আমি রুমের মাঝখানে বসে আগুনের ব্যবস্থা করছিলাম, আর পাশ দিয়ে দোয়া পড়ছি। একটা বৃত্ত আঁকলাম, আনিশাকে সেই বৃত্তের মাঝখানে বসাবো, যাতে সে অশরীরে বৃত্তের বাইরে যেতে না পারে। ওরা অনেক ধরাধরি করে আনিশাকে নিয়ে এলো। আনিশা তখন অজ্ঞান ছিল, তাই আনতে অসুবিধা হলো। আমি বললাম, ওকে বৃত্তের মাঝে বসিয়ে দিন। ওরাও ওকে বৃত্তের মাঝে শুয়ে দিলাম। আমি নিম কাঠ আগুন জ্বালিয়ে দিলাম, পাশে সরিষা, রসুন আর শুকনো মরিচ ধরালাম। আনিশা বৃত্তের মাঝখানে অজ্ঞান অবস্থায় আছে। ওকে দেখে ডাকলাম, উঠলো না। যাই হোক, ভালোই হলো, তেমন সমস্যা হবে না। আমি সবাইকে উদ্দেশ্য করে বললাম, সবাই একটু বাইরে আসেন, দেখি কি হয়। তাই সুরক্ষিত থাকা ভালো, ঠিক আছে? সবার রুমের বাইরে চলে গেল। সবাই বাড়ি থেকে নজরে রাখছিল, বুঝলে? আমি প্রথমে কিছু দোয়া পরে শরীরটা ফু দিলাম, কোনো কাজ হলো না, মানে এরা সহজে আসবে না। তাই এক গ্লাস পানি নিয়ে সেখানে একটু দোয়া পরে ফু দিলাম, আর পুরো পানিটা একটা শরীরে ঢেলে দিলাম। হঠাৎ যেন ওর শরীরটা কাঁপুনি দিয়ে উঠলো, অনেক বেশি কাঁপছিল। কাঁপতে কাঁপতে বসে পড়লো, ঘুমাচ্ছে। ও আস্তে আস্তে বসে পড়লো, কিন্তু তখনও ওর চোখ বন্ধ। এখন আস্তে আস্তে চোখ খুলছে। ও যখন পুরোপুরি চোখ খুললো, তখন দেখলাম পুরো চোখ টকটকে লাল হয়ে গেছে, যেন চোখে রক্ত জমে গেছে। সে চোখ খুলে রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছে, একদম বিভৎস দৃষ্টি। তারপর ভয়ঙ্কর কণ্ঠে বলল, এই আমার কম্মাগালি কেন? সবাই গায়ে কি ধীরে চলে যাচ্ছে কেন? মানুষের কণ্ঠটা কেমন যেন পুরুষালী লাগছে, অনেক বিভৎস কণ্ঠ। যাই হোক, আমি বললাম, তুই কে? আমার প্রশ্ন করছি, যেসব প্রশ্ন করছি উত্তর দাও, না হলে কিন্তু তোমাকে আমি একদম পুড়িয়ে দেবো। আনিশা হেসে উঠলো, একটা অট্ট হাসি, আর বললো, তুই আমাকে মারবি? তুই সামান্য মানুষ, বুঝলি? তুই আমার কিছু করতে পারবি না। আচ্ছা, তাই নাকি? এত অহংকার কিন্তু ভালো না। বলে সরিষাগুলো আগুনে ছিটিয়ে দিলাম, আর কিছু একটা শরীরে ছিটিয়ে দিলাম। এরপর রসুন কেটে কয়টা কুয়া নাকের সামনে ধরলাম। এখন যেন সে আর্তনাদ করছে আর বলছে, কি করেছে সেটা? সরিষা আর রসুনের গন্ধ আমি একেবারে সহ্য করতে পারি না। এক্ষণে সরা বলছি, আর সরিষা আমার গায়ে চিটাচ্ছিস কেন? তুই কি সরিষা চিটাচ্ছিস? আগুনের গোলা দিচ্ছিস কেন? গায়ে খুব যন্ত্রণা হচ্ছে, গা পুড়ে যাচ্ছে আমার। আমি বললাম, তাহলে আমি যা যা প্রশ্ন করবো উত্তর দিতে হবে। তখন বললো, পারবো না। বলে সে রুমের ভেতরে তুফান শুরু হয়ে গেল। এই রুমে এক বিভৎস অবস্থা, যেন উড়িয়ে নিয়ে যাবে। সে এক বিকট হাসি দিল আর বললো, তুই সামান্য মানুষ হয়ে আমার সাথে লড়বি? আমার মাথা যেন গরম হয়ে গেল। আমি দু হাতে দু মুঠো সরিষা নিয়ে ওর শরীর ঢেলে দিলাম, আর নাকে রসুন ধরে রাখলাম কয়েক মিনিট। এবার দেখলাম তুফান থেমে গেছে, আর আনিশা কেমন যেন করছে, যেন শ্বাস কষ্ট হচ্ছে প্রচন্ড। সে চিৎকার করছে আর জোরে জোরে শ্বাস নিচ্ছে। ও আমাকে কি যেন বলছে, কিন্তু সেদিকে আমার খেয়াল নেই, কারণ তখন মাথা গরম ছিল। আমাকে অনেক কথা বলছিল। কিছুক্ষণ পর মাথা ঠান্ডা হতে আমি তাড়াতাড়ি করে ওর নাক ধরে রসুনটা ছাড়লাম। আনিশা বেশ লম্বা লম্বা শ্বাস নিতে থাকলো আর বললো, বেড়ে ফিরবি নাকি আমাকে? হ্যাঁ। খেয়াল করলাম কেমন যেন নেতিয়ে পড়েছ, গায়ে মনে হয় খুব একটা শক্তি নেই, অনেক ক্লান্ত লাগছে। আমি বললাম, আমার সাথে তোমার কোনো সমস্যা নেই, আমি তোমাকে ছেড়ে দেবো, শুধু তুমি আর কিছু প্রশ্নের উত্তর দাও, তাহলে হবে। তখন সে বললো, কি জানতে চাস? আমি বললাম, তোমরা ওর শরীরে কয়জন আছো? কিছুক্ষণ নীরব থেকে বললো, আমরা 7 জন আছি। 7 জন মানে আমরা 7 বোন আছি। ওর শরীর দখল করে নিয়েছি। এইটা শুনে আমি তো হতভম্ব। এই অল্প বয়সী মেয়ে কিনা 7টা জিন দ্বারা আক্রান্ত, বিষয়টা বিরক্ত লাগলো। আমি বিরক্তি ভরা কণ্ঠে বললাম, তোমরা এত নিষ্ঠুর কিভাবে হও? একটা বাচ্চা মেয়েকে তোমরা 7 জন মিলে ভর করেছো। করেছি তা কি হয়েছে? আর কিছু প্রশ্ন করলে কর, না হলে আমাকে ছেড়ে দে, ছেড়ে দে। আমি বললাম, এভাবে তো ছাড়তে পারছি না। আচ্ছা এটা বলো যে ওকে তোমরা ভর করেছো কেন? বলবো না, বলবো না। বলবে না? বলবে না, তাই না? দাঁড়াও, দেখাচ্ছে মজা। আমি শুকনো মরিচ আর আগুন দিয়ে রীতিমতো ধুলাম, নাকে কাপড় বেঁধে দিলাম। তারপর ওর নাকে আবার রসুন তুললাম, আবার গায়ে সরিষা চিটা মারলাম। এবার আমি ইচ্ছে করে বেশ সময় ধরে এটা করছিলাম, কারণ ওদের যন্ত্রণা না দিলে ওরা কথা শুনবে না। এখন
তেমন ছটফট করছে না, আর্তনাদ করছে, কেমন যেন নরম হয়ে গেছে। ও অনেকটা ক্লান্ত ভাব স্বরে বলল, এটা সরা, আমরা আর পারছি না, আমাদের আর শক্তি নাই, কি জানতে চাস সব বলবো। যেটা জিজ্ঞেস করছি তাই সেটা বলো। আচ্ছা আচ্ছা বলছি, শোনো, কিন্তু তুই আমার তোমার করিস না, পরের বার এরকম করলে বোধহয় আমরা মরে যাব। আসলে এই মেয়েটা আমার ভাইকে লাথি মেরেছিল, তাই আমরা রাগের বসে এটা করেছি। আমি বললাম, বুঝলাম না, বিস্তারিত বল। আর তোর ভাইকে কেমনে মারলো? ও কি তোমাদের চেনে, তোমার দেখেছে? আসলে আমার 7 বোন, এক ভাই হয়, আমাদের আদরের ওর গায়ে কাপড় টোকা পর্যন্ত দেই না। যেদিন সন্ধ্যাবেলায় ভাই বিড়াল রূপে ওদের উঠানের পার হচ্ছিল, কিন্তু মেয়েটার মাথায় কিসব শয়তানি বুদ্ধ আসে, হঠাৎ করে আমার ভাইকে মানে বিড়ালটাকে জোরে নাথি দিল। এতে অনেক দূরে ছিটকে যায়, অনেক ব্যথা পায়, আমরা দূর থেকে সব দেখি। এতে আমরা অনেক রেগে যাই যে ভাইকে এভাবে যত্নে রেখেছিলাম, তাকে লাথি মেরেছে, তাই ওর উপরে ভর করি। আমি বললাম, আচ্ছা এবার চলে যা। না, যাব না। কেন? কারণ আমার ভাই অনেক পছন্দ করেছে ওকে, বিয়ে করতে চায়, তাই আমরা ওকে আমাদের সাথে নিয়ে যাব। আমি তখন বললাম, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, বলে জানোস না জিনের সাথে মানুষের বিয়ে কোনোদিন সম্ভব না, এটা হারাম। আমি বেশি কথা বলতে পারবো না, জবান পড়ে দিয়েছি। তাহলে তোরা ছাড়বি না, তাই তো? না, ছাড়বো না। আচ্ছা দেখ এবার কি করি। আমি সাথে সাথে আমার লাল বিশেষ ধরনের কাপড় এনেছিলাম। এইটা নিয়ে কাপড়ের সেখানে অসংখ্য দোয়া লেখা আছে, আর একটা বিশেষ উপাদান দিয়ে তৈরি। এই কাপড়গুলো জিন দ্বারা আক্রান্ত ব্যক্তির শরীরে জড়িয়ে রাখতে সেই জিনটাকে ছাড়াতে বাধ্য হয়। কাপড়টাকে নির্দিষ্ট সময় কাজে লাগাতে হয়। কাপড়টা বের করে আনিশার চোখের সামনে ধরলাম। কেমন যেন ভয় পাচ্ছে, ও কাঁপা কাঁপা গলায় বললো, এটা কি বেশ করলি? সরা, এটা আমাদের উপরে আমাদেরকে ছাই করে দিবে। আমি বললাম, আচ্ছা তুই যাস, কি যাস বল, আমরা চলে যাই। হ্যাঁ চলে যাবো, তবে একটা শর্ত আছে। আমি বললাম, চলে যাবে, সেখানে আবার শর্ত কি বল? আমাদের 2টা গরু, 2টা খাসি, 7 মণ মিষ্টি দিতে হবে। এটা কি মঙ্গের মূল লোক? এত কিছু দিতে পারবো না। আমি চাইলে তোদের এখনই শেষ করে দিতে পারি। আচ্ছা তোদের 1 মণ মিষ্টি দেওয়া যাবে, এর বেশি কি চাইবি বল? আচ্ছা তুই মন দে, কথা দিচ্ছি চলে যাব। আমি রাফি সাহেবের দিকে তাকানো মনে রাজ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, কোথায় দিয়ে আসতে হবে বল? গ্রামের পশ্চিম দিকের কবরস্থানটা আছে না, ওইখানে জঙ্গল আছে। সন্ধ্যার জিনিসগুলো রেখে আসবি, কিন্তু সাবধান, পিছন ফিরে তাকাতে পারবি না। আরে অবশ্যই ওই বেটার আপন আত্মীয়ের সাথে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি রাফি সাহেবকে সমস্ত কিছু বুঝিয়ে দিলাম। মেয়েটার আপন বলতে এখন ছেলেদের মধ্যে শুধু আসিফই আছে, কিন্তু ও যেন একটু ভয় পাচ্ছিল। রাফি সাহেব বললেন সেও যাবে আসিফের সাথে। সে দূরে দাঁড়িয়ে থাকবে আর আসিফ গিয়ে পুরো কাজটা করে আসবে। পরের দিন সারাদিন ও বিভিন্ন দোকান হতে 2 মণ মিষ্টি সংগ্রহ করে নিয়ে আসলো। আর সন্ধ্যায় রাফি সাহেব আসিফকে নিয়ে সে জায়গায় চলে যায়। আর আসিফ একে একে মিষ্টির হাড়ি জঙ্গলের ভিতর দিয়ে আসলো। সেই শাড়িটা রেখে আসার সময় ভয়ঙ্কর আওয়াজ শুনে তো পিছনে ফিরে তাকায়নি। ও জানে পিছনে ফিরে তাকালে অনেক সমস্যা হতে পারত। পরে খুব জ্বর উঠলো, অবশ্য 2 থেকে 3 দিন পর সেটা সেরে গেল। এরপর আনিশা সুস্থ হয়ে যায়। যাওয়ার সময় রাফি সাহেব আমাকে জিজ্ঞেস করলো, হুজুর আমার মা আয়াতুল কুরসি পাঠ করার পরেও কেন ওরা ভয় পায়নি তখন? আমি বললাম, কারণ ওরা ভালো জিন, নামাজ কালাম পড়তো, ওদেরকে এমনি এমনি দাঁড়াতে পারতে না, বুঝতে পেরেছ? তারপর আমি ছুটে আসলাম।